তীব্র গতিতে ছুটে চলেছে ট্রেন। জানালা দিয়ে ধেয়ে আসা বাতাস যেন আগুনের হলকা। মাধবী তাও ফ্যাল করে চেয়ে আছে বাইরের দিকে। কোলে তার ছোট্ট ঘুমন্ত মেয়ে, পাশে 3 বছরের বড় মেয়েটাও মায়ের গায়ে হেলান দিয়ে অকাতরে ঘুমাচ্ছে। আশেপাশে গিজগিজ করছে মানুষ ট্রেনের এই জেনারেল কামরাটায়। ট্রেনের মেঝেতেও বসে আছে বহু মানুষ। সবার বেশভূষায় মাধবীর মতোই প্রায়, পায়ে চটি, পরনে লুঙ্গি বা ছাপা শাড়ি। গরমে মুখে একরাশ বিরক্তি সবার। জানালার বাইরে কোথাও আম পেয়ারার বাগান, আবার কখনো ধুধু মাঠ, কোথাও ডালপালাহীন একটা কৃষ্ণচূড়া, এক গাছ লাল ফুলে নিজেকে সাজিয়ে তপ্ত রোদে ঠাঁই দাঁড়িয়ে। পুকুরের জলগুলো ঘোলাটে, গরমে জল গেছে কমে। ওই দূরে মাধবী দেখল একটা পুকুরে পদ্ম ফুটে আছে। পদ্মের বড় বড় পাতায় ছেয়ে আছে ঝিলটা। কোনো কোনো স্টেশনে দেখা যাচ্ছে বেশ কিছু শালিক চড়াই আর ঘুঘু। মাধবী সব কিছুই উপভোগ করছিল। চোখে ঘুম এলেও সে জেগেছিল সবটা দেখবে বলে। মাধবী এই প্রথমবার ট্রেনে উঠল, তাই দারুণ এক ভালো লাগা কাজ করছে ওর মধ্যে। তার ওপর ওর স্বামী বলেছে, আমি এবার শহরে কাজ করব, মেয়ে দুটোকে লেখাপড়া শেখাবো, একটা ঘরে 4 জন সুখে শান্তিতে ছোট্ট সংসার পাতব। মাধবীর তাই 2 চোখ ভরা স্বপ্ন বোধহয় বদলে গেছে। তার বর দিনরাত মারধরের পরিবর্তে ওর কপালে জুটবে হয়তো ভালোবাসা। শাশুড়ির অত্যাচারের কথা শোনানো 2 মেয়ের জন্ম দেওয়ার জন্য এসব থেকে মুক্তি পাবে এবার বোধহয়। 2টো মেয়ে হয়ে যাওয়ার পর বাড়ির লোক তো ওকে তাড়িয়ে দিচ্ছিল ঘর থেকে। তার ওপর রটেছিল স্বামীর নতুন সংসার পাতার খবরও। যদিও মাধবীর বর শ্যামললাল তা স্বীকার করেনি কোনোদিন। সেই শ্যামললালের এত পরিবর্তন দেখে যার পরানায় আনন্দিত মাধবী। মাধবী জন্মেছিল এক গরিব জেলের ঘরে। তার মধ্যে 5 বোনের মধ্যে চতুর্থ সে। ছোট থেকেই বাবার খুব ন্যাওটা ছিল মাধবী। বাবার সাথে রোজ সকালে সন্ধ্যায় নৌকা নিয়ে মাছ ধরতে যেত সে। জঙ্গলের ধারে নদীর ছোট ছোট শাখাগুলোতে ভাটার সময় প্রচুর মাছ ধরা যায়, কিন্তু সেখানে আছে বাঘ কুমিরের ভয়। মাধবী বলতো, চলো বাবা, যা হয় হবে। কোনো বিপদ এলে আমি জোরে দাঁড় বেড়ে বড় নদীর দিকে নৌকা ভাসিয়ে নিয়ে চলে যাব। মাছ ধরে বাড়ি ফিরেও জাল হাতে মিন ধরতে বেরিয়ে যেত মাধবী। পরিবারকে একটু সাহায্য করা যায়, কিন্তু তাও অভাব ঘুচত না কোনো মতেই। বিকেলে দাঁড় বাইতে বাইতে জল কেটে এগিয়ে যেত নৌকা। জলো বাতাস মুখে লাগতো মাধবীর। চারিদিকে সুন্দরী গড়ানের জঙ্গল, শ্বাসমূলগুলো মাটির ওপরে উঠে এসেছে শ্বাস নেওয়ার জন্য। NRI জঙ্গলের গাছগুলোতে রং বেরঙের নানা রকম পাকা বুনো ফল ধরে থাকে। যদি ছিঁড়ে যায়, পাখিরা মনের ভয়ে খায় সেগুলো। নদীর ধারে গাছগুলোতে ঝুলে থাকে বাদরের অপেক্ষায় থাকেন। নদীর পাশের গাছগুলোতে দেখা যায় বড় বড় পাখির বাসা। বাবার মনে কতটা প্রশান্তি এনে দিতে পারে তা শুধু মাছ ধরে ফেরার সময় অঞ্জলি দেবীর মতো অসংখ্য শালিক মা বাবারা জানে। দল বেঁধে মাথার ওপর দিয়ে উড়ে যায়। 8:30 বাজতে চলল। তাদের দলগুলোকে দেখে মনে হয় রাতের খাবারের সব আয়োজন করতে ব্যস্ত। সবাই একসাথে আনন্দে উড়ে বেড়াচ্ছে। মাধবীরও খুব পাখি হতে ইচ্ছে করে। যদিও ওর সংসারে বয়স্ক বুঝে সে মনে মনে ভাবে, আমি যদি পাখি হতাম তাহলে বেশ হতো। নব্যেন্দুর সাথে মাধবী বড় হতে সম্বন্ধ দেখা শুরু হলো। বছর 5-এর। লোকে বলল, সেই কলেজে পড়ার সময় থেকে। একে তো তুই কালো, তারপর থেকে নব্যেন্দু চাকরি পেল ভারতীয় সেনা দলে। এবার কদিন সিয়াচেন সীমান্তে ওর পোস্টিং। তাও সন্ধ্যায় মাছ ধরতে যায় বাবার সাথে মাধবী। দিন 7-এর ছুটি নিয়ে বাবা যখন মাছ ধরে তড়িঘড়ি করে ওপর নব্বেন জ্বালিয়ে গরম গরম মাছ রেখে গেল বাবার শরীর খারাপ বলে। বেশ কিছু মাস পরে মধুচন্দ্রিমার সম্বন্ধ আসে মাধবীর জন্য। নব্যেন্দুর বাবার আপত্তি ছিল
একটু জীবিত অবস্থায় একমাত্র ছেলের বউয়ের মুখ দেখা, কিন্তু পরিবারের সবাই বোঝালো ইচ্ছে এই নদী থেকে দূরে বড় গ্রামে বিয়ে হবে। আলুর তরকারি রান্না শেষ করে তার উপর শ্যামলালের বসে মন্দিরা একটা নিজের ভ্যান, কিন্তু ওর মনটা পড়ে আছে। তাই শেষে সবার ইচ্ছেতেই বিয়ে হলো মাধবী সিয়াচেনের সেনা। পর মাধবী চলে এলো নদী ছেড়ে, হাতে মেহেন্দির দাগটুকু দুটো নৌকা পেরিয়ে ঘন্টাখানেক ভ্যানে চেপে কাজের তাগিদে মাধবীর মন ভালোবাসার মানুষটাকে ছেড়ে এত দূরে থাকবে। বাবাকে এবার একা একা বেরোতে হবে। নবেন্দু অবশ্য মন্দিরাকে এটা চিন্তা করতে খারাপ হয়ে যেত। ফোন করলে বলে মাধবীর সংসার জীবন শুরু হলো। মন্দিরাকে এক বছরের মধ্যে মাধবী সাংসারিক অশান্তিতে বুঝে গেল সম্মান রক্ষা করি আমরা, আগের বউয়ের ঘর ছেড়ে এখন আমার স্ত্রী হয়েছো তুমি। তারপর দুই মেয়ে জয় করতে শেখো, আস্তে আস্তে বাড়লো। লোকে বলতো কথার মেয়ে মানুষের মন কি বাদ মানে, সংসার আছে। প্রত্যেকদিন মন্দিরা অপেক্ষা করে কখন নবেন্দু মাধবীকে নিয়ে শহরে সংসার পাতবে। ওর গলাটুকু মাধবী আনন্দে ব্যাগ গুছিয়ে দুই মনের মানুষের গলাটা শুনে অনেক ভরসা পায় দূরপাল্লার ট্রেনে। এটাই যে মন্দিরাকে প্রতিদিন জুড়ে এসেছিল রসদ যোগায়। হঠাৎ শুনলো শ্যামলালের গলা, তোমার ফোনে নেটওয়ার্ক আছে কিনা একটু দেখো তো প্লিজ। ধর্মড়িয়ে উঠে স্টেশনে নামতেই মাধবী অবাক, বাবার ফোনে কল স্টেশন ফাঁকা ফাঁকা, রিং হলে তো শহরে আমাকে দাও। শ্যামলাল বলল, আজ দুপুরেও আমি বহুবার চেষ্টা করেছিলাম, ট্রেনে উঠতে হবে, আমি মেয়েদের জন্য খাবার নিয়ে নেটওয়ার্ক ছিল না। মাধবী বসেই রইল, সারা 10টা বেজে গেল কিন্তু শ্যামলাল আর ফিরল না। একবারের মতো কান্নাকাটিতে আশেপাশের দোকানদাররা এসে বলল, সারাদিন একবারও কথা হয়নি, তোমাকে ফেলে পালিয়ে সঙ্গে। সারা পৃথিবীটা যেন অন্ধকারের মুখে ভাতের গ্রাস ঢোকাতে ঢোকাতে এই ছোট দুটো বাচ্চাকে নিয়ে কোথায় যাবে সে। একরাশ উৎকণ্ঠা, খাবার নেই, জল নেই, পড়ে খিদে বাচ্চাগুলো কাঁদছে। মাধবীকে সবাই বলল, পুলিশের কাছে গেলে ফিরিয়ে দেবে তোমায় বাড়িতে। কিন্তু মাধবী বুঝলো ওই বাড়িতে ফিরে গেলেও ঘরে ঠাঁই হবে না। আর শাশুড়ি চরিত্রহীন তোমার বাবাকে ফোন না করলে কি বদনাম ছাড়বে না, অশুদ্ধ হবে। দুদিন স্টেশনে কাটানোর পর স্টেশনের পিছনের বস্তির এক বাংড়ি পোষে ঘুরতে নিয়ে এসেছি জঙ্গলে। সেই যতদিন ব্যবস্থা না হয় মেয়ে দুটোকে কতদিন পর আমার নার্সিং হোমের থেকেই মাধবী বুড়ির সাহায্য করার জন্য ছেড়ে বেরোলাম তোমাদের নিয়ে। বুড়ির ছোট্ট সিঙ্গারার দোকানে নানা রকমের চপ তৈরি রুটিনে করল মাধবী। মাধবী রান্নাই ছিল বুড়ো বাপের জন্য, তাই বিক্রি নষ্ট করে বাড়তে লাগলো। প্যান প্যান বুড়ি খুব খুশি হলো, বলল, নিজেকে তোর জন্য আমার দোকানে যেন লক্ষ্মী এলো। বাবার কথা না ভেবে সকাল সকাল বাজার গিয়ে মাছ সারাদিন মুখে রক্ত তুলে থেকে ভাজতে শুরু করে চপ। সেসব তো তোমার আর ছেলের জন্য বিক্রি করতে থাকে। কিছুদিনের মধ্যে পরিস্থিতি এমন হলো যে খরিদ্দার সামলাতে হিমশিম খেতে লাগলো বুড়ি। কিন্তু মুখ ফুটে কিছু বছরের মধ্যে মাধবীর খাবারের সুনাম ছড়িয়ে পড়ল। 4 পেগ হুইস্কি টেনে অনেক হোটেলের লোক মাধবীকে রান্নার জন্য মোটা টাকাও দিতে চাইলো। ওকে এখন কিছু বলা মানে সিন ক্রিয়েট করা। কিন্তু মাধবী বুড়িকে ছেড়ে গেল না। আর রিমঝিম সত্যিই চায় না। ইতিমধ্যে মাধবী মেয়েদেরকে স্কুলে ছোটবেলা থেকে মা বাবার ঝগড়া দেখে মেয়েদের সে বোঝাতো, শিক্ষা সবটা হলে ওর শিশু মনে বাজে প্রভাব পড়তে পারে। আজ সে অশিক্ষিত বলে বোকা বানিয়ে দিয়ে চুপচাপ বারান্দায় এসে দাঁড়ায়। তারা যেন কখনো তার মায়ের মতো না হয়। বাংড়িপোষির জঙ্গল এরপর 15টা বছর কেটে গেছে। মাধবীর মেয়েরা ওর মনে পড়ে আমানিশার অন্ধকার। বুড়ির অসুস্থতার সাথে থেকেছে সবসময় বাড়ি দেয়, জগদ্দলের নিজের বাড়ি চিকিৎসা করিয়েছে। কলকাতা শহরের নামজাদা দোকান তোকে দিয়ে গেলাম চট্টোপাধ্যায়ের সামনে রাখিস। রিমঝিমের মেয়েদের পড়ার খরচ জোগাতে মাধবীর চপ দোকান এখন হোটেলের পরিচিতর মাধ্যমে। দুপুরে মাছ মাংস রিমঝিমের মাস্টার্স কমপ্লিট হবার ঠিক পরপরই মানুষ এখানে মাকে অনেক ছোটবেলায় হারিয়েছিল আর মাধবীর হাতের রান্নার প্রশংসা সেই থেকে মেয়ের সমস্ত দায়িত্ব মাধবী ঘরোয়াভাবে পালন করে খাবার রান্না করে পরিবেশন নরেন বাবু। মাধবীর ব্যবহারে চাইনিজ তাড়াতাড়ি বিয়ে করতে, তাই দুপুর হলে বাবাকে একা ফেলে পরের ঘর ডাক্তার বাবুরা খেতে চলে আসে মাধবীর। বিয়ে ঠিক হতে বাবা ওকে ভরসা দিয়ে বলেছিল, মানুষকে পেট ভরে খাইয়ে শান্তি পাই। পাগলি মা আমার, কারো কাছে কম টাকা থাকলে বা টাকা না থাকলে আমাকে রোজ ফোন করবি, তুই না খাইয়ে ফেরাই না।
আর আমিও করব। মাধবীর দুই মেয়েও মায়ের পরিশ্রম দেখে মিলে গল্প ধরে করব। বসে সফল তাদের হতে। শ্বশুর বাড়িতে আসার যে প্রথম বাবা মেয়ে বলে তাদের ফেলে রেখে গেছে, কথা হতো বাবার তার সাথে দেখা হলে ওরা যেন কিন্তু বলতে আস্তে পারে আস্তে আমরা নানা ছেলেদের কাজের থেকে চাপে কোনো অংশে কম নয়। সেই ফোনের সংখ্যা অনেকগুলো সারাদিনে বছর কেটে একবার গেছে, বা দুবারে এসে এখন ঠেকেছে। বুড়ি হয়েছে মাধবী, ইচ্ছে শরীরে থাকলে আর সময় আগের মতো কোথায়? জোর নেই। মাধবীর বাবার দুই থেকেও মেয়ের বিয়ে কি হয়েছে, দূরে সরে তার যাচ্ছে নিজেরাও ক্রমশ? স্বাবলম্বী, এতটাই বাতাসে স্বাবলম্বী যে তাদের বাংলিপোষির সন্তানকে জঙ্গলে প্রতিপালন করার পাতা ঝরার এক সামর্থ্য তাদের অদ্ভুত আওয়াজ নিজেদের আছে। হচ্ছে। এটা ভেবে বেতের মাধবী চেয়ারে মনে টেনে মনে একটু শান্তি বসে অনুভব করে। রিমঝিম। মাধবীর ওর মেয়েরা কাজল তার কালো জন্য একটা চোখের বাড়ি তৈরি কোণটা করে দিয়েছে। অজান্তেই ভিজে ওঠে মাধবী সেখানে বাবার বস্তির জন্য। এক বাপ মা হারা বাচ্চা মানুষটা মেয়েকে সারা নিয়ে জীবন থাকে। শুধু দিয়েই গেল, তাকে লেখাপড়াও শেখায়। আজ তাকে একটা ফোন করার মাধবীর মেয়েরা কথা বস্তির বললেও বাচ্চাদের স্বামীর কাছ বিভিন্নভাবে থেকে সাহায্য করে কত শিক্ষিত কথা হওয়ার শুনতে জন্য। হচ্ছে। মাধবী আচ্ছা, তার বস্তির বাড়িটা স্বামীর এক অসহায় অনুগমন করাই মেয়েকে কি তার বাচ্চাকে আজও যে নিয়ে কোনো থাকার স্ত্রীর জায়গা করে একমাত্র দিয়েছে। কর্তব্য? কিন্তু মাধবী তার সিঙ্গাড়ার উত্তরটা দোকানে মনে মনে রোজ জানা নিয়ম করে হলেও বসে। সেটা বাস্তবে গরম ভীষণ গরম চপ অচেনা। সিঙ্গাড়া ভেজে একটা বিক্রি অজানা করে খুব রাত কম জাগা দামে। পাখি কর্কশ মাধবী সুরে এখন সিঙ্গাড়া ডাকতে দিদা নামে ডাকতে পরিচিত। উড়ে যায় স্টেশনের পাশে বনবাংলোর মাধবীর ছোট্ট ওপর দিয়ে। দোকানে রোজ সন্ধ্যায় ভিড় জমে। কিছু কি বলে যায় পাখিটা? মাধবী বলে, যতদিন বেঁচে অজানা আছি আশঙ্কায় আমার হাতে বারবার রান্না বুক খাইয়ে কেঁপে যাব ওঠে সবাইকে। রিমঝিমের। টাকা থাকুক বা না এদিকে থাকুক, তখন এই জগদ্দলের সিঙ্গাড়া বাড়িতে দিদার সিঙ্গাড়া লম্বা সবার টানা জন্য। বারান্দায় এখন ইজি চেয়ারে গা সন্ধে এলিয়ে হলেই বসে মানুষের আছেন মুখে শোনা যায়, চল নরেন সিঙ্গাড়া বাবু দিদার দোকান মেয়ের থেকে ফোনের সিঙ্গাড়া খেয়ে অপেক্ষায়। আসি। পৃথিবীতে বারদুই চেষ্টা অসম্ভব বলে করলেও কিছু নেই। রিমঝিমকে পাননি ইচ্ছে উনি। শক্তি আর জেদ থাকলে দুই মানুষ প্রান্তে সমস্ত ভিন্নভাবে বাধা কাটিয়ে বাবা আর মেয়ে নিজেদের ভালো দুজনেরই থাকার রাত রাস্তা কাটে ঠিক একটা খুঁজে নিতে টেলিফোনের সক্ষম। অন্তহীন প্রতীক্ষায়। আজকের গল্পটি এখানেই আজকের সমাপ্ত। গল্পটি গল্পটি এখানেই কেমন সমাপ্ত। লাগলো অবশ্যই গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। লেগে থাকলে, গল্পটি শুনে ভালো লেগে থাকলে চ্যানেলটি মন ছুঁয়ে গেলে সাবস্ক্রাইব করে চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করে পাশে লাইক থাকবেন। করে পাশে থাকবেন। ধন্যবাদ। ধন্যবাদ।